শব্দের সঠিক অনুভূতি পাওয়ার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। বিধিবদ্ধ সতর্কীকরণ: মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূসরে আমরা বিভিন্ন ধরনের গল্পের প্রচার করে থাকি: ভূতপ্রেত, গোয়েন্দা, অলৌকিক, ভালোবাসা ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখে থাকি তন্ত্রমন্ত্র, দেবদেবী, ঝাড়ফুঁক, কুসংস্কার ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করার জন্য এই সমস্ত প্লট ব্যবহার করে থাকেন, কোনো রকম অযৌক্তিকতা ও কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব ধূসরের সমস্ত শ্রোতারা সংস্কারমুক্ত হয়ে শুধুমাত্র মনোরঞ্জনের উদ্দেশ্যে এই গল্পগুলিকে গ্রহণ করবেন। ধন্যবাদ। রাত 10টা বেজে গেছে। অন্ধকার আকাশে গড়গড় করে মেঘ ডাকছে। বৃষ্টি কখনো মুষলধারে ঝুপঝুপ করে, কখনো বা অল্প কমে টিপ টিপ করে পড়তে আছে, কিন্তু অশ্রান্ত রিমঝিম বা ঝমঝম শব্দ চলছে সমানে। প্রবল বাতাসে কাছে দূরে গাছপালার মধ্যে থেকে মর্মর কান্না জেগে উঠেছে। ময়নাপুর ছোট্ট স্টেশনে একখানা রেলগাড়ি সশব্দে এসে থেমে পড়ল। ওহে, আরে শিগগির নামো, গাড়ি এখানে মোটে 3 মিনিট দাঁড়াবে। ও দাদা, আমার হাত ব্যাগটা গাড়িতেই পড়ে রইল যে। ওহ কমলি, তোকে নিয়ে আর পারি না। কোনোদিন দেখছি তুই নিজেকেও হারিয়ে ফেলবি। দাঁড়া, এনে দিচ্ছি। এই দুর্যোগে এত রাত্রে আপনারা কোথায় যাবেন মশাই? হরিণবাড়ি গাঁয়ে। আমরা বরযাত্রী, বরের বন্ধু। হ্যাঁ হ্যাঁ, বৈকালে একদল লোক বর নিয়ে হরিণবাড়ি গিয়েছে বটে। হ্যাঁ, আমাদেরও সেই ট্রেনে আসবার কথা, কিন্তু ট্রেন ফেল করে বাঙালিত্ব বজায় রেখেছি, বুঝলেন কি না। তবে শেষ রাতে লগ্ন, বিয়ের আগেই গিয়ে পড়ে যাব আশা করছি। আপনাদের সঙ্গে মেয়েও রয়েছে দেখছি যে। আগে উনি আমার ভগ্নী, আমরা কন্যাপক্ষের লোক। আমরাও ট্রেন ফেল করে বরযাত্রীদের দলে যোগ দিতে বাধ্য হয়েছি। অজিত, ঘড়িতে কটা বাজলো একটু দেখ তো। 10টা 15। দিন বুঝে ট্রেনও আজ 45 মিনিট লেট। স্টেশন মাস্টার মশাই, হরিণবাড়ি এখান থেকে কত দূরে? 2 মাইল। স্টেশনে ঘোড়ার গাড়ি টাড়ি পাওয়া যাবে তো? আসলে এটা কি হাওড়া বা শিয়ালদা বলে আপনার ভ্রম হচ্ছে? অজপাড়াঘাট স্টেশন। আগে থাকতে ঠিক না করলে দিনের বেলাতেও গরুর গাড়ি পাওয়া যায় না, তার উপরে এই রাত্রি আর এই দুর্যোগ। আপনি হাসালেন মশাই। জানেন, এতক্ষণে পথ ঘাট সব জলে ডুবে গেছে। পা গাড়িও চলবে কিনা সন্দেহ। ওহে অজিত, ওহে দুলাল, শুনছো তো? শুনছি সব। আজকের এই আকাশের মতো আমারও প্রবল বেগে অশ্রুত্যাগ করতে ইচ্ছে হচ্ছে। বাড়ি থেকে বেরোবার সময় একটা কালো বিড়াল দেখে বেরিয়েছিল। তখনই জানি বিপদ না হয়ে যায় না, কিন্তু বিপিনের বিয়ে যেমন করেই হোক যেতেই হবে। কিন্তু যাবেন কেমন করে? 2খানা পা তো কোনো কাজেই লাগবে না। আপনারা চতুষ্পদ হলেও আজ যেতে পারতেন না, কারণ খানিক পরেই পথ পড়েছে মাঠের ভিতরে। সেখানে 1 কোমর জল। ও দাদা, শুনছো তো? তার উপর এই নিরেট অন্ধকার, আবার সঙ্গে মেয়ে। চমৎকার। তবু একবার চেষ্টা করে দেখতেই হবে। দুলাল, হ্যারিকেন লণ্ঠন দুটো জ্বালো তো, সঙ্গে টর্চও আছে। অন্ধকারের জন্য আমি অত সব ভাবি না। কিন্তু আমি ভাবছি মাঠ ভরা 1 কোমর জলের কথা। কমলিকে কি শেষটা কাঁধে করে নিয়ে যেতে হবে? মাফ করো দাদা, অতটা পরিশ্রম নাই বা করলে। কোলে চড়া আর কাঁধে চড়া জন্মান্তরের জন্য তোলা রইল। তাহলে কি সাঁতার কেটে মাঠ পার হবি? কাঁধে চড়া কি সাঁতার কাটা, ও দুটোর একটাও আমার দ্বারা হবে না।
মা গো, আমার বিয়ে দেখার কাজ নেই। এই জন্যেই বলে পথে নারী বিবর্জিতা। তা বিমলবাবু, আপনার ভগ্নিকে নিয়েই স্টেশনেই থাকুন, আমরা বরং অগ্রসর হলো। তা স্টেশন মাস্টার মশাই, হরিণবাড়ি যাবার পথটা কোন দিকে একটু বলতে পারবেন? স্টেশন থেকে নেমেই বাঁ দিকে যেতে হবে। অজিত, দুলাল, তোমরা বরং লণ্ঠন দুটো নাও, আমার কাছে টর্চ আছে। তাহলে মশাইরা কি নিশ্চয়ই যাবেন? তাছাড়ার উপায় কি বলুন? আপনার এই অপূর্ব স্টেশনে তো দেখছি একটা চানাচুরওয়ালা অবধি নেই। পথের ওপারে চর্বচস্য লেজ্জ পেয়েও আমাদের জন্য সগৌরবে অপেক্ষা করছে। এখানে বসে তো আর উপবাস করতে পারি না, কি বলেন? কিন্তু একটা কথা শুনবেন কি? বলুন। এখানকার কোনো লোকই রাত্রেও পথে হাঁটে না। কেন? ডাকাতের ভয়টাই আছে নাকি? ডাকাতের ভয় নয়, তাহলে কি ভূতের ভয়? মশাই, আমরা খাস কলকাতার সুসভ্য ছেলে, বুঝলেন? এই পাড়া গাঁয়ে অসভ্য ভূত আমাদের দেখলেই সেলাম ঠুকে লম্বা দিতে পথ পাবে না। চলো চলো, ক্রমেই রাত বাড়ছে। কমলি, ওদের সঙ্গে আমরা একবার চেষ্টা করে দেখবো নাকি? নিতান্ত বেগতিক দেখলে শেষটা না হয় ফিরেই আসা যাবে। কি বলিস? যা ভালো বোঝো করো দাদা, কিন্তু আমার কেমন ভয় করছে। ভয় আবার কিসের রে? সঙ্গে এতগুলো লোক। নে চল, আমার হাতটা ধর। এই নিন মশাই আমাদের টিকিট। আপনারা তো 5খানা টিকিট দিলেন, কিন্তু ও ভদ্রলোকের টিকিট কোথায়? কে উনি? ওকে আমরা চিনি না। বিমলবাবু, উনি কি আপনাদের লোক? আরে, লোকটা প্ল্যাটফর্ম ছেড়ে নেমে যায় যে। ও মশাই, শুনছেন? আরে গেল লাইনের ওপর দিয়ে, যায় কোথায়? কুলে কুলে পাকড়ো। লোকটা কে বলতো? গাড়িতে তো আমাদের সঙ্গে আসেনি। রামচন্দ্র, ও কি কখনো দেখিনি? অত বড় লম্বা গোফো জীবনে কখনো চোখে পড়েনি বাপু। আরে, লোকটা প্ল্যাটফর্ম ছেড়ে নেমে যায় যে। ও মশাই, শুনছেন? আরে গেল লাইনের ওপর দিয়ে, যায় কোথায়? কুলে কুলে পাকড়ো। লোকটা কে বলতো? গাড়িতে তো আমাদের সঙ্গে আসেনি। হয়তো অন্য কামরায় ছিল। কিন্তু লোকটার গোঁপ জোড়া দেখেছো? যেন কাঁকড়ার দোকানে দাঁড়া। আমি লক্ষ্য করেছি দাদা, ও পেছনে চুপ করে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। আমিও লক্ষ্য করেছি, এমন অন্ধকারেও ওর চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছিল। তার মানে তুমি কি বলতে চাও? ওর চোখ দুটো বেড়ালের চোখের মতো জ্বলছিল? জ্বলছিল না বলেই তো আশ্চর্য হচ্ছি। জ্বলছিল না, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন মরা মাছের মতো স্থির ভাবহীন দুটো দেবদেবে চোখ। তোমরা এত কাছে রয়েছো, তবুও তোমার চোখ ভালো করে দেখতে পাচ্ছি না, কিন্তু দূর থেকে ওর চোখ স্পষ্ট দেখতে পাচ্ছিল। অজিতের ঘুম পেয়েছে, ও এখনই স্বপ্ন দেখতে শুরু করেছে। আর ওর খিদেও পেয়েছে নিশ্চয়ই, কারণ উপমা দুটো মুখরোচক। কাঁকড়ার দাঁড়ার মতো গোঁপ আর মাছের মতো চোখ, দুটোই তো খাওয়ার জিনিস। ও আদমি ভাগ গিয়া হুজুর। বেটা রেল কোম্পানিকে ফাঁকি দিলে আর কি। নাও চলো, আর দেরি নয়। বিমলবাবু, আপনার ভগ্নিকে নিয়ে আমাদের মাঝখানে আসুন। দুগ্গা দুগ্গা, নচ্ছার পাখি, গলা সাধবার আর সময় পেলে না। কালো বিড়ালের ওপর কালো পেঁচা, কুলক্ষণের ওপর কুলক্ষণে। মশাই, চারিদিকে নজর রেখে একটু সাবধানে যাবেন। পেঁচার ডাকেই চমকে উঠলেন, এখনো অনেক কিছুরই ডাক শুনতে পাবেন। বন্ধুত্ব রক্ষার জন্য নিমন্ত্রণ রক্ষা করতে আসা, বুঝলেন? কিন্তু শেষ অবধি আত্মরক্ষা করতে পারবো বলে মনে হচ্ছে না। এরকম হড়হড়ে কাদার সঙ্গে আর আগে কখনো পরিচয় হয়নি। ঠিক যেন স্কেটে চড়ে বেরিয়ে যাচ্ছি, পা ফেলছি কোথায় আর দাঁড়াচ্ছি গিয়ে কোথায়। লুচি মন্ডা খাওয়ার আগে অনেকগুলো আচার খেতে হবে দেখছি।
কমলি, খুব সাবধান কিন্তু, হ্যাঁ? ও মা, এ কি? বিশেষ কিছু নয় বুঝলেন, একটা গোখরো সাপ। আর ভয় নেই কমলা দেবী, ও আপনাকে কামড়াতে আসেনি, নিজের প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে। বৃষ্টি আর ঝড় যে বেড়েই উঠল, পৃথিবীর সমস্ত অন্ধকার যেন একত্রে ষড়যন্ত্র করে আজ আমাদের আক্রমণ করতে এসেছে। অজিত কবিতা লেখে কিনা, তাই আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করছে। সৌন্দর্য বর্ণনা করবার মতো মনের অবস্থা আজ আমার নেই। আমি ভাবছি স্টেশন মাস্টার রাত্রে আমাদের এ পথে যেতে মানা করে ভয় দেখালেন কেন। তা আর কিছু ভাবছো নাকি? আর ভাবছি স্টেশনের ওই টিকিটহীন অসাধারণ লোকটাই বা কে। তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কলকাতার ছেলেদের ভয় দেখানো পাড়া গাঁয়ে লোকেরা বাহাদুরি বলে মনে করে। আর ওই লোকটা কে? রেল কোম্পানির শত্রু, বিনা টিকিটের যাত্রী, চোর জুয়াচোর মাত্রই অসাধারণ। কিন্তু তার চোখ দুটো তো তুমি দেখোনি। আবার সেই চোখ, ওফ, এ তো জ্বালালে দেখছি। দাদা, তুমি কিন্তু অজিত বাবুকে ওইভাবে কথা কইতে মানা করে দাও, আমার বুকটা ছ্যাঁত করছে। অজিত, তুমি ভুলে যাচ্ছ যে আমাদের সঙ্গে একজন মহিলা রয়েছেন। ও দাদা, দাদা গো! বাঘ, বাঘ! ওই বনের ভিতর থেকে ডাকছে। ওরে কমলি, দৌড়ো দৌড়ো, তাড়াতাড়ি দৌড়ো। বাঘটা সঙ্গে আসছে না তো? বোধহয় বাঘটা আজ শিকার খুঁজছে না, কেবল ঝড় বৃষ্টি বজ্রঘাতের বিরুদ্ধে নিজের প্রবল প্রতিবাদ জানাচ্ছে। তুমি সব ব্যাপারেই এমন ঠাট্টা করে উড়িয়ে দিও না তো সুরেন। এখনই কি হতো বলো দেখি? কি আর হতো বলো দেখি, হ্যাঁ? কিছুই যে হয়নি, সেইটাই হচ্ছে বড় কথা। দাদা, ও দাদা, স্টেশনে ফিরে চলো। ইস, বলিস কি, ওই বাঘের মুখ দিয়ে? তবে কি হবে? হবে আর কি কমলা দেবী, এইবারে সাঁতার কাটাটাই বাকি আছে। আমরা বোধহয় মাঠের সামনে এসে পড়েছি। ওটা কি মাঠ? বিদ্যুতের আলোয় তো দেখা গেল সমুদ্রের মতো কেবল থই থই করছে জল আর জল। মন্দ কি, হ্যাঁ? ও তো আর একটা নতুনত্ব বলতে পারেন, বাংলাদেশে বসেই সমুদ্র দর্শন। ও সর্বনেশে মাঠে নামলে কি আর রক্ষে আছে? ফিরে চল দাদা, ফিরে চল। দেখছি স্টেশন মাস্টার অত্যুক্তি করেননি, এই মাঠ এখন পার হওয়া অসম্ভব। দাদা, বাঘটা এদিকেই আসছে যে। এদিকে সমুদ্রের মতো মাঠ, আর ওদিকে জমের মতো বাঘ। এখন উপায়? উপায় আছে। আমি এই ওই গাছতলে তাকিয়ে দেখ, অজিতের সেই লোভনীয় কাঁকড়ার দাঁড়া আর মাছের চোখ। সুরেন, দেখেছো গাছতলায় ওই ঘুটঘুটি অন্ধকারে আমাদের লণ্ঠনের আলোতে ওর দেহটাই ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু ওর চোখ দুটো কত স্পষ্ট দেখা যাচ্ছে। দাদা, ওকে দেখে আমার বুকটা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? চুপ! মশাই যে দেখছি রেল লাইন দিয়ে শর্টকাট করে আমাদের আগেই এখানে এসে হাজির হয়েছেন। হ্যাঁ, আপনারা হরিণ বাড়ি যেতে চান? বরযাত্রী বুঝি? আগে হ্যাঁ, সবই তো জানেন দেখছি। কিন্তু দেখছেন যাওয়া অসম্ভব। স্টেশনে ফেরাও অসম্ভব, বনে বাঘ ডাকছে। এই পথে ফিরে একটু এগোলেই আমার বাড়ি। অজিত, দুলাল, ভাববার সময় নেই ভাই, কি করবে বলো? আমার বাড়িতে আজ রাত্রে অনায়াসেই থাকতে পারেন। দাদা, আমি যাব না, ওর চোখ দুটো দেখো। যেতেই হবে, উপায় নেই যে। আমার মন বলছে ওর সঙ্গে যাওয়ার চেয়ে মাঠের জলে ঝাঁপ দেওয়াই ভালো। আহ, তোমার মনকে অত বেশি কথা বলতে মানা করে দাও এখন। কিন্তু মশাইয়ের পরিচয় জানতে পারি কি? ওকে আমাকে কদমপুরের জমিদার বলেই জানতো। জানতো? হ্যাঁ, কারণ আমার জমিদারি আর নেই, কেবল আমি আছি, আর আছে নিস্তারিণী।
অর্থাৎ আমার স্ত্রী, আর আছে একখানা ভুতুড়ে বাড়ি। সবই দৈবের খেলা, বুঝেছেন? নিশ্চয়। আজ এখানে আমাদের অভাবিত আবির্ভাবকেও দৈবের খেলা বলতে পারি। কিন্তু এত রাত্রে আমরা গেলে আপনার কোনো অসুবিধে হবে না তো? কিচ্ছু অসুবিধা হবে না, আসুন আমার সাথে। ও দাদা, লোকটা আমার দিকে কেমন করে তাকাচ্ছে দেখো, আমার রক্ত যেন জল হয়ে যাচ্ছে। ভয় কি? ওটা আমার পোষা বাদুড়। হ্যাঁ, পোষা বাদুড়? ও বাবা, আপনি বাদুড়ও পোষেন নাকি? আমি পুষি না, তবে বাদুড়ই আমার পোষ মেনেছে। আপনি কি বলছেন মশাই? অর্থাৎ আমার ভাঙা বাড়িখানা হচ্ছে যত রাজ্যের বাদুড়ের বাসা। ও তাই বলুন। সোরেন, সোরেন, এখনো ভেবে দেখো আমরা কোথায় যাচ্ছি। বাঘের মুখে যে যাচ্ছি না, এইটুকু বলতে পারি। এবারে আমার কিন্তু ভয় হচ্ছে সুরেন। দেখো, এখনো সময় আছে, চলো। তোমরা কাপুরুষ, আমরা এতগুলো জোয়ান পুরুষ, ভয়টা কিসের? মশাই, আপনার বাড়ি আর কত দূরে একটু বলবেন? এই যে সামনে, অন্ধকারে দেখতে পাচ্ছেন না বুঝি? টর্চটা জ্বালুন না। কি সর্বনাশ! এই বাড়িতে আপনি থাকেন? যে কোনো মুহূর্তে মাথায় ভেঙে পড়তে পারে যে। উপায় কি? সবই দৈবের লীলা। একজন লণ্ঠন নিয়ে আগে আগে চলুন। এই হলো আমাদের সদর দরজা। দরজার দুখানা পাল্লায় অদৃশ্য হয়েছে দেখছি। বাঘটাগ ভেতরে ঢোকে না তো? বাঘ? বাঘ আমাকে ভয় করে। ও কে? ওর কথার ধরনে আমার প্রাণ কেঁপে কেঁপে উঠছে। আমি বাড়ির ভেতরে যাব না। পাগলামি করিস নে, ভেতরে আয়। আহ, এতক্ষণে বৃষ্টির হাত থেকে পরিত্রাণ পেলুম। হাড়ের ভেতর অবধি যেন জলে ভিজে গেছে। উফ, কি ঠান্ডা! দেখ দুলাল, দালানের মেঝের দিকে তাকিয়ে দেখ, ধুলায় পা বসে যাচ্ছে। কত বছর এখানে ঝাঁট পড়েনি কে জানে। এ মানুষের বাড়ি নয়। কে বললেন? আপনার কথা আমি শুনতে পেয়েছি। ঝাড় দেবে কে? জমিদারি নেই বটে, কিন্তু ঝাড় দিতে শিখিনি আজও। তবে ঝাড় দেবে কে? আমার গিন্নি দেবে নাকি? অজিত, তুমি এত নির্বোধ কেন বলো তো? না মশাই, আমার বন্ধুর কথায় কিছু মনে করবেন না, তার হয়ে আমি ক্ষমা চাইছি। কে কে ওখানে? কারা কথা কয়? নিস্তার, নিস্তার। কে? কর্তা নাকি? দেখো, এসে নিস্তার কাকে এনেছি দেখো। ও কে? ও কে দাদা? ও তো মানুষ নয়, যেন খালি ছাল ঢাকা হাড়ে গড়া চারমুন্ডার মূর্তি। চোখ দুটো আগুনের ভাঁটার মতো। ও মা গো! তাই তো, এ আমরা কোথায় এলুম? কে এসেছে কর্তা? কাকে এনেছো? তোমার ছেলের বউ গিন্নি, তোমার বেটার বউ। কই 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 রে আমার সোনার বউ? ওই যে, ওই যে, এগিয়ে এসো বৌমা। ও দাদা, আমাকে বাঁচাও দাদা, ওই পেদনিটা যে আমাকে ধরতে আসছে। এ কি ব্যাপার? অজিত, দুলাল, তোমরা কমলা দেবীকে আগলাও। সরে দাঁড়া, সরে দাঁড়া তোরা। গিন্নির পথ ছাড়, নইলে তোদের কি হবে জানিস?
আর এক পা এগুলে এই লাঠি মেরে মাথা গুঁড়িয়ে দেব। পালিয়ে এসো সোরেন, পালিয়ে এসো। পালা পালা কমলি, আমি পদ আগলে রাখছি, তুই পালা। সবাই পালিয়ে এসো, ভূতের বাড়ি। ধর ধর, বেটার বউ যে পালায় রে। বৌমা যাস নে, ও বৌমা যাস নে। এতক্ষণ আপনারা শুনছিলেন কফি হাউস স্টুডিও নিবেদিত ধূসর অডিও স্টোরি। আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আগামী গল্পগুলি শোনবার জন্য।